এটা হচ্ছে মির্জাফরের বাড়ি, আর এখানেই নবাব সিরাজদৌল্লাকে বন্দি করে রাখা হয়েছিল। তো ইতিহাস যে কথা বলে, মুর্শিদাবাদে না এলে আপনারা জানতে পারবেন না। এই পর্বে দেখবেন মির্জাফরের শেষ পরিণতি কি হয়েছিল। তো দেখতে থাকুন আমাদের এই চ্যানেল। তো আসুন আজকে আমরা জানব মির্জাফর কিভাবে মারা গেল আর তার পরিবাররাই কিভাবে মারা গেল। তো এই এপিসোডে দেখতে থাকুন, আপনাদের জানাতে থাকব মির্জাফরের পরিবার ও মির্জাফরের মৃত্যুর রহস্য। মুর্শিদ কুলি যখন মুর্শিদাবাদে এলেন, মানিকচাঁদও তার সাথে সাথে চলে এলেন। ক্রমে মানিকচাঁদ মুর্শিদ কুলিফার কাছের মানুষ হয়ে উঠলেন। বাংলা, বিহার, উড়িষ্যা টাকসাল স্থাপন করার সময় হয়ে এলো। সেই সময় প্রধান পরামর্শদাতা ছিলেন মানিকচাঁদ। মুর্শিদ কুলি মানিকচাঁদের জন্য শেঠ উপাধি জোগাড় করে আনলেন দিল্লির বাদশাহ ফারুক শাহের কাছ থেকে। এর জন্য প্রচুর অর্থ দিয়েছিলেন বলে প্রচলিত আছে। মানিকচাঁদের কোনো পুত্র ছিল না। তিনি দত্তক নিয়েছিলেন তার ভাগ্নে ফতেচাঁদকে। ফতেচাঁদই হলো প্রথম জগৎ শেঠ। বংশক্রমে এই প্রথা চলতে থাকে। প্রচলিত আছে সেই সময় 10 কোটি টাকা ব্যবসা করত, ইংরেজদেরও টাকা ধার দিতেন। বর্তমানে এই বাড়িটি এখন পুরো মিউজিয়াম করা হয়ে গেছে। বাড়ির ভেতরটা খুব সুন্দরভাবে সাজানো আছে পুরনো জিনিসপত্র দিয়ে। তখনকার দিনে যে টাকা ব্যবহার হতো, তামা, রূপো, সোনার, সে টাকাও এখনও পর্যন্ত সেখানে সাজানো আছে। আর সেখানে সুন্দরভাবে অনেক কার্তুজ, গোলা বারুদ আর সুড়ঙ্গ পথও এখানে দেখার মতো। তো আপনাদের আসতে হবে এই বাড়িটি দর্শন করার জন্য। সত্যি মুর্শিদাবাদে একটা গর্বের জায়গা বা একটা ট্রাকসাল এই বাড়িটি বলা হতো। তখনকার দিনে এই বাড়িটিতেই পুরো মুর্শিদাবাদের টাকা নাকি ছাপানো হতো। শোনা যায় যে নবাব সিরাজদৌল্লাকে পলাশির যুদ্ধে হারানো হয়েছিল, এখান থেকেই নাকি টাকা দেওয়া হয়েছিল ইংরেজদের। আর নবাব সিরাজদৌল্লাকে হারানোর পেছনেও নাকি এই জগৎ শেঠের হাত আছে বলে ধরা হয়। তো এই ভিডিওটাকে লাইক করুন, অবশ্যই শেয়ার করুন। নসিবপুর রাজবাড়ি তৈরি করেন মহারাজ দেবী সিং 1766 খ্রিস্টাব্দে। ইনি ছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ান। বাংলা, বিহার, উড়িষ্যার খাজনা দায়িত্বে ছিলেন ইনি। জোর জুলুম করে খাজনা আদায় করতেন, তাই ইতিহাসে ডাকাত দেবী সিং নামে পরিচিত। সেই সময় শোলা দিয়ে এই বাড়িটি পুরো ডিজাইন বানানো হয়েছিল, খুবই সুন্দর দেখতে। আর বাড়িতে ঢুকতেই প্রথম প্রবেশদ্বারে হনুমানজির মন্দির, তারপরে সোজা গিয়ে ডান দিকে গেলে বড় বড় থাম, আর থামের পাশ থেকে দেখছেন পুরনো সেই আগে যেখানে এখানটাতে হীরাবাই নাকি ডান্স করতো, আর এত সুন্দরভাবে এখানটাতে দরবার সাজানো হতো নাকি। তো খুবই সুন্দর জায়গাটা দেখতে। এটাই প্রথম হচ্ছে নসিবপুর রাজবাড়ি, প্রতিষ্ঠাতা রাজা দেবী সিং। কত ভালো জায়গা দেখবেন, যত জায়গা দেখবেন ভালো। এটার ম্যাম শুনুন, এটা রাজা দেবী সিং এর বাড়ি। হ্যাঁ, ইনি ছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ান। বাংলা, বিহার, উড়িষ্যার 3টে স্টেটের খাজনার দায়িত্বে ছিলেন। জোর জুলুম করে খাজনা কর আদায় করতেন। যারা না দিতে পারত নির্মমভাবে অত্যাচার করতেন বলে ইতিহাসে ডাকাত দেবী সিং নামে পরিচিত। এই যে লোহার থাম পোতা রয়েছে দেখেছেন, এখন তো ইলেকট্রিক সিস্টেম ছিল। 250 বছর আগে কোনো ইলেকট্রিক ছিল না। থামগুলো চারকোনায় গ্যাস লাইটে লাইট জ্বলতো। হীরাবাই নামে এক বাইজি যখন থেকে আসতো, 1 ঘন্টায় 5000 স্বর্ণ মুদ্রা ডিমান্ড। হীরাবাই ডান্স করতো। আর এই যে জায়গার উপর দিয়ে আপনি হেঁটে আসছেন, এখানে এটাকে বর্তমানে বলা হয় জানেন নাচ মন্দির, যাত্রা গান হয়। আগে এখানে কি হতো, দরবার হতো বা বিচার হতো। এখানে অনেক সিরিয়ালের শুটিং হয়েছে, অনেক সিনেমা শুটিং হয়েছে। কিছুদিন আগে বেহুলা, প্রফুল্ল, একদিন ছিল রাজা, জেগা সাদ্দাম। এই যে বেহুলা কোম্পানির আত্মরা রয়েছে। আসুন ফাঁসি বাটা আপনারা তো অনেক জায়গায় সামনে লাগাবেন। আপনারা তো অনেক জায়গায় অনেক মন্দিরের চূড়া হয়তো দেখেছেন।
এটা পদ্মফুল স্টাইলে মন্দির, একটাই মন্দির, তার গম্বুজের চূড়া করা যাবেন, সামনে পিছনে ফন নিয়ে 25টা চূড়া আছে, 25টা। তার মেন বিগ্রহ রামচন্দ্র এবং জাগ্রত কালীমা মূর্তি দর্শন করবেন। যে এটা হীরাবাইয়ের ছবি, নষ্ট হয়ে গেছে, আর এটা হচ্ছে তারপরের হীরাবাইয়ের ছবি। রাজা দেবেন্দ্র প্রসাদ সিং, দেবী সিং। মন্দির দর্শন করুন, রামচন্দ্রের মন্দির। এখানে হিন্দুদের 108 রকমের মূর্তি দর্শন করুন। 33 কোটি দেবতার মূর্তি, ভিতরে আছে সোনার রাম সীতা। এই মন্দিরে এখনো দৈনন্দিন দুবেলা নিত্য পুজো সকাল সন্ধ্যে হয়। শ্রাবণ মাসে সব থেকে বড় উৎসব হয় ঝুলন, 5 দিনের জন্য বেদিতে এনে সিংহাসনে সাজানো হয়। এই যে পাথরের গাছটা দেখে নিন, এই গাছ তিনি মারা গেছেন। ইনারি ছেলে একজন জীবিত আছেন, কলকাতা বালিগঞ্জ গোলপার্কে থাকেন, তার নাম রঞ্জয় সিং। আর এটা ব্রিটিশ পঞ্চমী আছে ঢাকার কাছে স্বপ্ন তাদের তাকিয়ে দেখুন, মায়ের কোনো জিদ নেই। পিছনে ধাপিতে উঠে দেখেন, পায়ের তলায় শিব থাকে, শিব নেই, মায়ের পায়ের তলায় সিংহ। এটা প্রচন্ড জাগ্রত। আপনি ভক্তির সহ প্রণাম করবেন, যা পারবেন মায়ের নামে কিছু পুজোর নামে প্রণামী থালায় প্রণামী দিয়েও সাহায্য করবেন। এই সাহায্যের উপর মায়ের পুজো হয়, এই কালেকশন থেকে রাখা হয় পুজো। লক্ষ্মী পুজো হলো এবং এখনো নিত্য সকাল সন্ধ্যে পুজো হয়, এবং আপনাদের মধ্যে পর্যটকরা বেশি পুজো, যা পারবেন তার মধ্যে মায়ের নামে। এই বাড়ির ভেতরে অনেক মন্দির আছে আর অনেক ধরনের দেবদেবী রয়েছে। তো এখানে যারা দেবদেবীকে দেখতে চান, আসুন এই বাড়ির ভেতরে খুব সুন্দরভাবে তাকে সাজানো রয়েছে। আর অনেক পুরনো ধরনের দেবদেবী। আমি তো কোনোদিন কালী ঠাকুরকে দেখিনি যে সিংহের উপর দাঁড়িয়ে থাকতে, আর জীব নেই এরকম কালী তো কোনোদিন দেখিনি। তা আসুন এই বাড়ির ভেতরে দেখতে পারবেন সুন্দর ছোট বিগ্রহ, আর খুব ভালো লাগবে। তো আমাদের ভিডিওটা আপনার কেমন লাগছে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে জানান। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। তো আমাদের পাশে থাকুন, আর পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দিন, যাতে অন্য কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। ইনি হলেন নবাব মীর জাফর। আর এই বাড়িটি দেখছেন, এই বাড়িটিকে লোকাল ভাষায় বলা হয় বেঈমান দেউরি। তো এইখানেই নাকি মীর জাফর তার রাজপ্রাসাদ ছিল, আর এই রাজপ্রাসাদে নাকি নবাব সিরাজদৌল্লাকে কিছুদিনের জন্য বন্দি করে রাখা হয়েছিল। তো এইটা হচ্ছে বাড়ির সামনের ফটকটা। এবারে আমরা চলে এলাম নবাব মীর জাফরের পরিবারের কবর দেখতে। এইখানে 1100টি কবর এই তাদের পরিবারের সব দেয়া আছে। তো এর ভেতরে প্রবেশ করার সাথে সাথে দেখলাম মীর জাফরের সব পরিবারের কবর রয়েছে। চারিদিকে শুধু কবর আর কবর। আর এই যে বড় একটা কবর যেটা দেখছেন, সেইটাই হচ্ছে মীর জাফরের কবর। আর এই যে ঘেরা মতন ভেতর দিকে রয়েছে দেখছেন, পাঁচিল দিয়ে ঘেরা আছে। সেই পাঁচিল দিয়ে ঘেরা যে ভেতরের জায়গাতে রয়েছে, সেখানে সব মহিলাদের কবর রয়েছে। যেহেতু তখন বোরখা প্রথা পরিচালিত ছিল, তার জন্যে মহিলাদেরকে পাঁচিলের মধ্যে ঘিরে বা একটা ঘরের মতন করে সেই তার ভেতরে তাদেরকে মহিলাদের কবরস্থ দেওয়া হয়েছে। আর বাইরে যত দেখছেন কবর রয়েছে সব পুরুষদের কবর। এখানে শুধু মীর জাফরের পুত্র মিরনকে বাদ দিয়ে মীর জাফরের পরিবারের পুরো কবর এখানেই রয়েছে। আর এই কবরস্থানটা বিশাল বড়। আর এখানে নাকি একবার যখন শবে বারাত হয় তখনই নাকি এখানটাতে তাদের পরিবারের লোকজন আসে, আর এখানে তার কবরস্থানে যা তাদের করণীয় তারা করে। আর এইটা দেখছি সামনে, এটাই হচ্ছে নবাব মীর জাফরের কবর।
নবাব মির্জাফর নাকি শেষ পরিণতি হয়েছিল লাস্ট বয়সে ইনার নাকি কুষ্ঠরোগে আক্রান্ত হয়ে মারা গেছিল। তো সত্যি খুবই একটা জঘন্য পাপ বা অপরাধ করেছিলেন, তার জন্যই হয়তো সে শাস্তি হিসাবে এরকম কুষ্ঠরোগ হয়েছিল তখনকার দিনে বলা হতো। তো সত্যি মুর্শিদ খলিফার মেয়ের জীবন্ত কবর, তো এই কথাটা কতটা সত্যি সেটা নিয়েই আপনাদের আজকে এই পর্বে আলোচনা করব। আসুন জানি মুর্শিদ খলিফার মেয়ের যে জীবন্ত কবর যেটা দেখছেন বা গাইডরা আপনাদের যেটা বলে সেটা কতটা সত্যি। তবে আমি যেটা জানতে পেরেছি সেটা শুনলে আপনারা অবাক হবেন। ইনি কোনোদিনই কোনো জীবন্ত তাকে কবর দেওয়া হয়নি। ইনার বাবা ছিলেন, তাকেও একজন মসজিদের যেখান থেকে মানুষ হেঁটে চলে তার বাবাকেও সেখানে কবর দেওয়া হয়েছিল, আর তার মেয়ে যে ছিলেন তাকেও সেরকমভাবেই কবর দেওয়া হয়েছে। তো এটাই হচ্ছে ফ্যাক্ট। আর লোকে এই গল্পটাকে এমনভাবে বলে যে সে নাকি একটা দুরারোগ্যে আক্রান্ত হয়েছিল, তার নাকি শরীরে এমন কোনো অসুবিধা ছিল, তাকে একটা বৈদ্য এসে বলেছিল কি তাকে নাকি একটা প্রত্যেক দিন জীবন্ত শিশুর কলিজা খেতে হবে। তো সেটা কোনো দিন সম্ভব? তার পুত্র ছিল একজন রাজা, সেটা কোনোদিন সম্ভব হতে পারে যে একটা মহিলা যে প্রত্যেক দিন একটা বাচ্চার কোনোদিন শিশুর কলিজা খাবে? আর তার নাকি সেটা খেয়ে সুস্থ হয়েছিল। এইসব গাইডদের ভুল কথা বোঝায়। আর আপনারা একটু ইতিহাস ঘেঁটে দেখুন, তাহলেই বুঝতে পারবেন আসল সত্যিটা কী। কোনোদিনই এই জঘন্য অপরাধ তো মনে হয় না কোনো বেগম বা কোনো ধর্মপরায়ণ মহিলা করতে পারে। আর এইটা দেখছেন, এটা হচ্ছে কি নওবত গেট। আর এখান থেকে নাকি রাজারা যখন আগে এই দ্বারে ঢুকতো তখন ওপর থেকে সানাই বাজতো আর ফুল ছড়ানো হতো। তো আমাদের ভিডিওটা এখানেই শেষ করছি। তো কেমন লাগলো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করুন, আর আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করুন, আর বন্ধুদের সঙ্গে খুব শেয়ার করুন। ততক্ষণ ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। ততক্ষণ ভালো থাকবেন। নমস্কার। আর দুপুরে খাওয়া দাওয়া দিয়ে শেষ করলাম আজ।